পরদিন রায়কে ফেরত দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু মিহির তার বাবাকে কিছুটা বুঝিয়ে সুঝিয়ে সময়টা আরও 3 দিন বাড়িয়ে নিল। বাবা, রায় আমাদের মেহমান, যতটা হোক একটা নির্দিষ্ট সময়ের আগে নিজেরাই ওকে দিয়ে আসলে আমাদের সম্মান কোথায় থাকবে, ব্যাপারটা তো বোঝো। বলে মিহির ঘর থেকে বেরিয়ে গেল। ওর বাবা যদিও মেয়েটাকে দেখতে পারেন না, তবুও কোনো অযথা কাজ করতে ইচ্ছুক নন। বেড়ে গেল আর 3টে দিন রায় থাকছে। সুরাইয়া, শোনো। সুরাইয়া এগিয়ে গেল স্বামীর কথা শুনে। হ্যাঁ বলেন। মিহিরের চোখ মুখ কুঁচকে এলো। সুরাইয়ার হাত ধরে টান দিয়ে নিজের পায়ের উপর বসে ওর দিকে তাকালো। সবসময় আপনি করে কেন বলো? আমি কি অপরিচিত কেউ নাকি? আরে কি করছেন? কেউ আসলে তো দেখে ফেলবে। দেখুক। সুরাইয়ের মুখের সামনে চুলগুলো পেছনে সরিয়ে। দেখলে কি? বউকে ধরে রেখেছি, বাইরের কাউকে না। পার্মানেন্ট লাইসেন্স আছে। সুরাইয়া হেসে উঠল। আমি কি কোনো যন্ত্রপাতি নাকি লাইসেন্স আছে? রেজিস্ট্রি করে বিয়ে করা কি মনে করো? মুখটা ওর দিকে এগোতে গেলেই সুরাইয়া আটকে দিল। ওয়েট, কিছু একটা বলছিলেন, সেটা বলেন। তুমি করে বললে বলবো। মিহিরের গলা মুখ গুজল। সুরাইয়ের লজ্জায় শেষ। আচ্ছা আচ্ছা, তো বলো কি বলতে। মিহির মুচকে এসে বলল, আমরা রাতে ফিরতে দেরি হবে, একটা কাজে যাচ্ছি, তো সব কিছু সামনে নেবে তো? এমনভাবে বলছেন। মিহির গরম চোখে তাকালো। মানে বলছো যেন এই পুরো বাড়িতে আমি একা? না, সেটা অবশ্য না। আসলে ওকে ইতস্তত করতে দেখে সুরাইয়া জিজ্ঞাসা করলো, কিছু কি বলবে? বলো না। মিহির কিছুটা ভেবে সুরাইয়ের এক হাতে আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল গুজে দিল। দেখো, বিষয়টাকে তুমি বেশি কিছু ভেবো না। আমি চাচ্ছিলাম তুমি একটু রায়কে দেখে রাখো। সুরাইয়ের মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। দেখো, রাগ করো না, তবে আমি ওর ভালোর জন্য বলছি। ভাবছি তুমি একটু দেখো ও যেন নিশানের সাথে বেশি না মেলামেশা করে, বোঝোই তো। সুরাইয়ের খারাপ লাগলো। ও মাথা নেড়ে বলল, জানি, তুমি ঠিকই বলছো। আমি মিহির জানে যে নিজের বোন সম্পর্কে এসব শুনতে নিশ্চয় কে আগ্রহী নয়। দেখো, আমি কথাগুলো রায়কে উদ্দেশ্য করে বলছি না। নিশান, আবির এরা আমার ভাই। অনেক আগের থেকে এদের চিনি। কে কতটুকু ভালো সেটাও বুঝি। আর অবশ্য নিশান এমন কোনো মহাপুরুষ না যার সাথে সারাক্ষণ দুষ্টুমিতে আড্ডা করতে হবে। ওর সাথে রাই যেন কম মিশে। সুরাইয়া মুচকি এসে মিহিরের গালে হাত রাখলো। আমিও বুঝি তুমি খারাপটা চাও না। আমি দেখব, ওকে চিন্তা করো না। প্রিয়জনের এতটুকু আশ্বাস যথেষ্ট হয় বিশ্বাস টিকিয়ে রাখার জন্য। মিহির জড়িয়ে নিল তার প্রিয়তমাকে। প্রায় পুরোটা রাত রাইয়ের ঘুম হয়নি। ওর মাথায় সব জটলা পাকিয়ে যাচ্ছে। এদিকে নিশানের সাথে ও কিছুটা খারাপ ব্যবহার করে ফেলছে, কিন্তু সেদিন আবির না থাকলে ওর মৃত্যু নিশ্চিত ছিল। ডুবে যাওয়া থেকে শুরু করে বাড়ি ফিরে আসা পর্যন্ত যতই বাঁকা কথা বলুক, আবির যে ওকে ছেড়ে যায়নি এটাই অনেক। ও তো এমনই ঘাটতারা, তবে তাও তো কোনো দিকে সাহায্যের কমতি রাখেনি। চাইলে তো আমাকে জঙ্গলে ফেলে দিয়ে আসতে পারত, বা রাতে তো আমি ছিলাম ওর কাছে। ও চোখ বুজে নিল। রাই কতই বা ভাবতে চাইছে না, ততই যেন ওর মাথায় সেদিনের কথাগুলো বারবার এসে হাজির হচ্ছে। না না, আমি ভাববো না। ধুর, কিছু একটা ওর মাথায় এলো। আচ্ছা, গিয়ে একবার দেখি নিশান কি করছে, বলে রাই উঠে পড়ল বিছানা ছেড়ে। এদিকে আবিরের চোখে তেমন ঘুম ছিল না। সারা রাত ও কিছু গভীর চিন্তায় মগ্ন ছিল। কি সে চিন্তা তা বোঝার উপায় নেই। চাপা স্বভাবের মানুষ, তার উপর সব চিন্তক ধরনের, সব কিছু খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে। আবিরের চোখে ভেসে উঠল রাইয়ের সেই কাঁপা কাঁপা ঠোঁট, সকালে সেই ভয়াত্ম মুখ, আর ওর স্পর্শ, যেটা না চাইতে আবিরের মস্তিষ্কে একটা প্রভাব ফেলছে। সেদিন সকালে রাইয়ের অভাবে জড়িয়ে ধরা। কোথায় চলে গিয়েছিলেন আপনি? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি কথাটা এত আতঙ্ক লুকিয়েছিল বলার বাইরে। মেয়েটা সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু আবির নিজের মাথাটা দু হাতে চেপে দিল। না, ওকে বিশ্বাস করা যাবে না কোনোভাবেই। যদি নিশান না। আবিরের মাথায় চিনচিনে ব্যথার উদয় হলো। হাতের সামনে একটা খালি গ্লাস ছিল। আবির রাগের বশে গ্লাসটা ধরে সজোরে ফেলে দিল সামনে। ওদিকে রাই মাত্র আবিরের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল নিশানের ঘরে, তখনই কাঁচ ভাঙার শব্দে চমকে উঠল। কি হলো? রায় দরজাটা হালকা খুলে ভেতরে দেখার চেষ্টা করলো। তাকিয়ে দেখে ভেতরে আবিরের খাটের উপরে
মাথা চেপে বসে আছে আর দরজার সামনে নিচে কাচের টুকরো ছড়িয়েছে। হঠাৎ কি হলো ভাবছে রাই। ভেতরে যাব, দরজা খুলতে গেলে রাই থমে গেল। না, এভাবে যাওয়া উচিত হবে না ভেবে রাই ঠায় দাঁড়িয়ে রইল। ভেতরে আবির কেমন যেন ছটফট করছে, কিন্তু কেন? ভেতরে আবিরের মাথায় দুটো বিষয় এক প্রকার যুদ্ধ চলছে। যেমন নিজেকে দমাতে পারছে না, ঠিক তেমনই নিজেকে এগোতেও পারছে না। আবির একটা বালিশ নিয়ে সামনে ছুঁড়ে ফেললো, কিন্তু বালিশটা গিয়ে ওর নিজের পায়েই লাগলো, যে পায়ে ব্যথা ছিল। আবির ব্যথায় কুঁকড়ে উঠল। রাইয়ের চোখে ভেসে উঠল গতকালের কথা, যখন আবির রাইকে ধরে একটা ঢাল হয়ে উঠাচ্ছিল। তখনই মাটির একটা বড় শুকনো চাকা এসে আবিরের পায়ের উপর পড়ে যায়। তখনই আবির মারাত্মকভাবে ব্যথা পায়। দৃশ্যটা চোখে ভেসে উঠতে রাই দরজা খুলে ফেলল আর কাজগুলো ফাঁকে ফাঁকে পা ফেলে ভেতরে ঢুকে গেল। কি করছেন এগুলো আপনি? পায়ে তো ব্যথা বলে আবিরের পায়ের কাছে গিয়ে দাঁড়ালো। হঠাৎ রাইয়ের আগমনে আবির থ মেরে তাকিয়ে রইল। কিছু একটা দেখছে ও রাইয়ের মাঝে। রাই পা থেকে বালিশটা সরিয়ে নিয়ে পাশে রাখলো। বেশি ব্যথা করছে নাকি? আবির নিশ্চুপ। রাই ওর পা দেখে বলল, পা প্রায় কালশিটে হয়ে গেছে। সত্যি ছেলেটা অনেক ব্যথা পেয়েছে। এখান থেকে যাও। রাই অবাক চোখে তাকালো। এখন এখান থেকে বের হও, কঠোর গলায়। আপনি? বের হও। আবিরের এমন রাগান্বিত কণ্ঠের সাথে পরিচিত হলেও আজ রায়ের মনে হচ্ছে আবির রায়কে খুব ঘৃণার সহিত বলছে কথাগুলো। রায় আর কিছু বলল না, আস্তে করে উঠে দাঁড়ালো। আবির স্থির দৃষ্টিতে নিজের পায়ের দিকে তাকালো। রায় আর কিছু না বলে বেরিয়ে গেল ঘর থেকে। বাহিরে নিশানও মাত্র রুম থেকে বের হয়েছে, তখনই আবিরের ঘর থেকে রায়কে বের হতে গেল। ও থেমে গেল। রাই? কিন্তু রাই ওদিকে মনোযোগ দিল না, সোজা নিশানকে ইগনোর করে ওর পাশ দিয়ে চলে গেল। ঘটনাক্রমে নিশান বেশ অবাকের সাথে বিরক্ত হলো। কি এমন হলো যে রাই আবিরের ঘরে গেল? নিশান নিজেই আবিরের ঘরের দিকে গিয়ে দেখে দরজার সামনে গ্লাসের ভাঙা টুকরো, ওদিকে আবির বসে আছে। নিশান কিছু তোয়াক্কা না করলো, ঘরেও ঢুকে গেল। রাই কেন এসেছিল এখানে? আবির ওর দিকে তাকালো না, এতে যেন নিশান আরও কিছুটা রেগে গেল। আমি কিছু জিজ্ঞাসা করছি, তোর সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নেই। সোজা উত্তর। তুই বাধ্য। রাই কেন এসেছিল? সে এসেছিল তাকেই জিজ্ঞাসা করা। তুই এখন বেশি করছিস ভাইয়া। তো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। আবিরের মুখ শক্ত হয়ে গেল। নিশান কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির মুখ ঘুরিয়ে নিশান ঘর থেকে বেরিয়ে গেল। রায় সোজা রান্নাঘরে চলে গেল। সুরাইয়া শাশুড়ি ওখানেই ছিল। রায় নিজেকে স্বাভাবিক করে ভেতরে গেল। আরে রাই, কিছু লাগবে তোমার? মা ভদ্রমহিলা বললেন। না না আন্টি, এমনিতে এলাম বলে রায় সুরাইয়ের সাথে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ উনি সুরাইয়াকে কাজ বুঝিয়ে দিলেন, তারপর রান্নাঘর থেকে চলে গেলেন। সুরাইয়া লক্ষ্য করলো রাইয়ের চেহারায় কোনো হাসি নেই, কেমন একটা গুমোটে ভাব। কিরে, কি হয়েছে? রায় মাথা ঝাঁকালো। কিছু না। তবুও কেমন যেন লাগলো। সুরাই বেশ কিছুক্ষণ খেয়াল করলো ব্যাপারটা, তারপর হাতের কাজ রেখে রায়কে ধরে নিজের সামনে দাঁড় করলো। শোন রাই। সে তাকালো। তোকে কিছু বলতে চাই। হ্যাঁ বল। দেখ, কিছু জিনিস এমন থাকে যেগুলো আকারে ইঙ্গিতে বুঝে নেওয়া ভালো। তো আমার কথা ভালো করে শোন। রায় একটু চিন্তায় পড়ে গেল। ও কি এমন বলবে? সুরাই মনের সমস্ত কথা গুছিয়ে নিল। দেখ, মানুষকে বাইরে থেকে দেখে কখনোই বোঝা সম্ভব না ও কেমন। কাজেই আমাদের সকলের উচিত আগে সেই মানুষটাকে সম্পূর্ণ জেনে নেওয়া, তারপর গিয়ে তার সাথে খুব ভালো বন্ধুত্ব বা যাই বলি সম্পর্কে যাওয়া। প্রত্যেক হাসির পেছনে যেমন কষ্ট লুকোনো সম্ভব, তেমনি প্রত্যেক সুন্দরের মাঝে কুৎসিত লুকিয়ে থাকতে পারে। কোনো কিছু তোর ভালো লাগলে হুট করে তুই সেটাতে অভ্যস্ত হয়ে গেলি। বিষয়টা কেমন? এতক্ষণে সুরাইয়া যা যা বলল, এর 1 ইঞ্চিও যদি রাইয়ের মাথায় ঢোকে। তুই কি বলতে চাচ্ছিস একটু খুলে বলবি? সুরাইয়া ছোট্ট করে শ্বাস ফেলল। আচ্ছা দেখ, তোর আর নিশানের মেলামেশা একটু চক্ষু কটুর ধরনের। তোর কি মনে হয় না একটা অপরিচিত, যতই আমার দেবর হোক, সে তো তোর কাছে অপরিচিত, সেক্ষেত্রে ওর সাথে কোনো কথা বলা, কিছুটা দূরত্ব বাজিয়ে রাখা। রাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুহূর্তে যেন মাথাটা চক্কর দিয়ে উঠল। কে বল কেন বলছিস এটা? কেন বলছিস সেটা তো তুইও জানিস। আলাদা করে আর বলতে চাই না। তবে নিশান
কে যতটা ভালো দেখা যাচ্ছে আসলে কিন্তু ও এতটা সুবিধার না। আমি তো এবারে বউ, আমি জানি কোন মানুষটা কেমন। রাই আমতা আমতা করে বলল, কেমন কেমন? ভালো না ও? রাইয়ের সুরাইয়ের মাথায় হাত রাখলো, সেটা জেনে তোর কাজ নেই, আর এমনিতে তোর কাজ, তুই ওর থেকে দূরে থাকবি ব্যাস। রাই ওর কথায় মাথা নাড়ল, কিন্তু মুখে একটা চিন্তার রেখা রয়ে গেছে। প্রেম ভালোবাসা এসবে কখনো কোনো বাধা নেই আমাদের জীবনে, কিন্তু বিষয়টা গিয়ে দাঁড়ায় সঠিক জীবনসাথী বেছে নেওয়ার ক্ষেত্রে। আবেগ এক ধরনের জিনিস আর ভালোবাসা আরেক। আবেগকে ভালোবাসা বলে চালিয়ে দেওয়া মানে নিজেকে নিজে ঠকানো, সাথে আরও একটা জীবন নষ্ট। আবেগে মানুষ মুহূর্তে একটা মোহে পড়ে যায়, সে হয়তো প্রেমে পড়েছে। অন্যদিকে ভালোবাসার মানুষ কখনো বুঝতেই পারে না সে ভালোবেসে ফেলেছে। মানুষের ব্যবহার দেখে সহজে বোঝা যায় না ও ভালোবাসে নাকি শুধু ছুচকো একটা ধারণা নিয়ে বসে আছে। তাই নিজেকে সাবধান হতে হয় বলে সুরাইয়া ঘুরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। রাইয়ের মাথায় টাস করে উঠল, ও তো ঠিকই কথা বলেছে, ভুল তো কিছু বলেনি, কিন্তু ও কোনোভাবে আমার কথা জেনে গেছে। ভাবতে ভাবতে রায় রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সুরাইয়া পেছনে তাকিয়ে রইল। সেদিনের মতো আর সারাদিন রায় নিশানের সাথে কোনো প্রকার কথা বলেনি, কেননা রাইয়ের মনে কেমন একটা সন্দেহ বাসা বেঁধে নিল যে আসলেই কি ও নিশানকে হ্যাঁ বলে ভুল করেছে, ওকে একটু তাড়াতাড়ি বলে ফেলেছে কথাটা। যদিও দুদিনের পরিচয়ে ভালো লাগাকে রাই ভালোবাসা বলে চালিয়ে দিল, বাস্তবে তো এত সহজ না। নিশান বারংবার চেষ্টা করেছে রাইয়ের সাথে কথা বলে, কিন্তু রাইয়ে সেই সুযোগটা দেয়নি। রাতে মিহির প্রায় 10টার দিকে ফিরল, তখন সুরাইয়া আবিরের খাবার দিতে গেছিল। পাশে রেজওয়ান সাহেব বসেছিলেন, উনি একটু আগেই বাড়ি ফিরে। মিহির ফিরে আবিরের ঘরে চলে গেল, ওদিকে রাই বসে টিভি দেখছিল। রেজওয়ান সাহেব ছেলেকে জিজ্ঞেস করলেন, তার পায়ে এমন আঘাত কীভাবে পেলি? রাই কিছু বলবে তার আগে মিহির বলে উঠল, কিছু না আঙ্কেল, ওই সিঁড়ি থেকে নামতে গিয়ে। আবির চেয়ে রইল, এটা কোনো উত্তর ছিল? মনে মনে ভাবছে। এদিকে সুরাইয়া মিহিরকে খোঁচা দিল, এই বয়সে আবার সিঁড়ি থেকে নামতে গিয়ে এমন হয় নাকি? কি বলো এসব? রেজওয়ান সাহেব হেসে উঠলেন, হবেই তো, সারাদিন ওই ফোনের মধ্যেই ঢুকে কাজ করতে থাকলে তো এটাই হবে। বলে উনি হাসতে হাসতে বেরিয়ে গেলেন। যাক, ব্যাপারটা জানলে উনি কষ্ট পেতে পারেন, তাই মিহির বললে না। একে একে দুদিন এভাবে হাসি ঠাট্টায় চলে গেল। তবে রাই এখনও নিশানের সাথে বেশি একটা কথা বলেনি, যা বলেছে তাও খুব অল্প। তবে রাই আবিরকে পর্যবেক্ষণ করছে। ছেলেটা প্রায় পুরোটা দিন ফোন নিয়ে থাকে, নয়তো বাবার কাছে সাহায্য করবে, নয়তো চুপচাপ থাকবে। অযথা বকবক করা ওর স্বভাবে নেই। রাই যদিও আবিরকে অপছন্দ করে, তবুও আবিরের সোজাসাপটা কথা বলার স্বভাবের জন্য ওকে ভালোই লাগে। তবে বেশি ভালো লাগে রেজওয়ান আঙ্কেলকে। লোকটা বেশ মজার মানুষ, যেমন মিশুকে তেমনি নরম মানুষ। দেখে মনে হবে না যে ওনার মতো মানুষের ছেলে আবির। যাই হোক, অবশেষে দিন এলো রাইয়ার ওর দাদির বাড়িতে ফিরে যাওয়া। সাথে রেজওয়ান সাহেব, মিহির, ওর বাবা আর নিশানও যাচ্ছে। রেজওয়ান সাহেব যাচ্ছেন বেড়ানোর জন্য। মিশুকে মানুষ হওয়া বদল করতে বেশি পছন্দ করেন, আর নিশানের কথা নাই বা বলি। কিন্তু মিহিরের ভয় অন্যদিকে। ওর বাবা কেন যাচ্ছে সেটাই আজ করতে পারছে না মিহির। কিছু বুঝতে পারছে না যে ওর বাবা রায়কে একটুও অপছন্দ করে না। বিদায়ের বেলা সবার থেকে বিদায় নিল রাই, শুধু একজন বাদে। কথার ফাঁকে সুরাইয়া বললেন, আবির ভাইকে বলবি না? যা বলে আয়। রাই মুচকি এসে মাথা নাড়ল। ভেতরে আবির ফোনে কিছু কাজ করছে আর হাতে কিছু কাগজ। রায় আস্তে করে ভেতরে গেল এবং একটু গলা ঝেড়ে নিল। আবির এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল, তবে বুঝতে পারলো রায় এসেছে, তাই ও উপরে তাকালো না। কি মানুষ, মুখ পোড়া কোথাকার। কি বলবে ভেবে পাচ্ছে না, কিভাবে শুরু করবে ভেবে নাই। নরম স্বরে বলল, আমি আর দাদু এখন চলে যাচ্ছি। আবিরের কোনো হেলদোল নেই। রায় বিরক্ত হলো, আবার অপমান বোধ করলো। তো এই জন্য বিদায় জানাতে এসেছিলাম। আবির এবার ফোনটা রেখে রায়ের দিকে তাকালো। তো এরপর আর দেখা হচ্ছে না? রায় মাথা নাড়ল, না, এরপর আমরা ঢাকায় চলে যাব। তো আবির মাথা নামিয়ে আবারও ফোনটা হাতে নিল। ঠিক আছে, বিয়েতে দাওয়াত দিও। কি? রায়ের বিরক্তির সীমা যেন এখানেই শেষ হলো। এটা কেমন কথা? চলে যাচ্ছি আর বাই না বলে ঠিক মতো বলল না। এমন কেন এই লোকটা?
রায় রেগে গেল। হ্যাঁ, বিয়েতে দাওয়াত দেব, সাথে করে বিরিয়ানি নিয়ে আইসেন, নিজেরটা নিজেই খেয়ে যাইয়েন, বলে রায় হনান করে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে আবিরের মুখে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। বাইরে এসে রায় মুখ ফুলিয়ে নিল। শুনে কিছুটা আন্দাজ করতে পারল, তবে কিছু বলল না। জানেই যে আবির নিশ্চয়ই কিছু বাঁকা কথা বলেছে। অবশেষে বিদায়ের বেলা গাড়িতে উঠে বসেছে সবাই। এদিকে মিহির একটু আড়ালে গিয়ে সুরাইয়ের কপালে গভীরভাবে একটা চুমু এঁকে দিল। থাকো, আসি তবে। রায় তাকিয়ে রইল বাড়ির দিকে। কিসের আশায়? হয়তো কোনো একজনের আশায়। সে অন্তত গেটের সামনে এসে দাঁড়াবে, কিন্তু বাস্তব আর কল্পনা দুটো খুব ভিন্ন। তাই তেমন কিছু হলো না। গাড়ি স্টার্ট করে এর সর্বোচ্চ গতিতে চলতে শুরু করলো। পিছনে রয়ে গেল সেই মানুষগুলো। প্রায় দুপুরের দিকে বাড়ি পৌঁছে গেল সবাই। রায়ের মা, খালা, খালু, বাবা সবাই মিহিরদের খুব সুন্দর করে আপ্যায়ন করলো। নিশান শুধু রায়কে দেখেই যাচ্ছে, তবে কথা বলতে পারছে না। রায় বাড়ি গিয়ে সোজা নিজের ঘরে চলে গেল। এদিকে রেজওয়ান সাহেব মিহিরের বাবার বাড়ির বড়দের সাথে কথা বলছেন। যাক, তখনকার মতো তেমন কিছু হলো না। রায়ের মনটা বেশ খারাপ হলো। তার নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে একটাই কথা ওর মাথায় ঘুরছে। গতকাল সুরাইয়া যেগুলো বলল সেটা। আর এদিকে নিশানও ওকে একা থাকতেই দিচ্ছে না, সুযোগ পেলে কথা বলতে আসছে। এতে রায় খুব বিরক্ত। এদিকে আবির এক দৃষ্টিতে জানলার দিকে তাকিয়েছে। তখনই ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে কেউ কিছু একটা বলল, আর যদি খবরটা ভুল হয়। শুনে আবিরের ফোনটা রেখে দিল। ঠোঁটের হাসি রেখে ফুটে উঠল। বিকেলে রায় ভাবলো একটু বাইরে থেকে ঘুরে আসবে। ঘরে থাকতে ভালো লাগছে না। যেই ভাবা সেই কাজ। বেরিয়ে পড়লো বাকি বোনদের সাথে। বাইরে অবশ্য উঠোনে সবাই ছিল, বিদায় মিহিরের বাবা দেখলো রায়কে বের হয়ে যেতে। প্রায় 1 ঘন্টা যাবৎ রায়ের আর মণি হাঁটাহাঁটি করছে বাইরে। আসরের আজান দিবে এমন সময় ওরা বাড়ির প্রায় কাছাকাছি চলে এলো। ওই রাই, ওই গাড়িটা কার? মনির কথায় রায় সামনে তাকালো। দেখে যে গাড়িতে ওরা সকালে এসেছে, ঠিক পাশেই একটা কালো গাড়ি দাঁড়িয়ে। আমি কি জানি, কেউ আসলো নাকি বাড়িতে? চল তো। মণি রাইয়ের হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়িতে ঢুকতে সবার আগে চোখ পড়ল বাড়ির সব মুরব্বি ছোটরাও গম্ভীর মুখে নিয়ে দাঁড়িয়েছে, যেন খুব চিন্তিত। এতটাই চিন্তিত, সকলে যেন মাটির নিচে তাকিয়ে কিছু ভাবছেন। অপরদিকে চিন্তার সাগরে মাঝে দুটো মানুষের মুখভঙ্গি। একজন রেজওয়ান সাহেব, যিনি খুব খুশি খুশি দেখাচ্ছেন। দ্বিতীয় মিহিরের বাবা, যার মুখে একটা রাগ ভাব বিরাজমান। রায় আর মণি এগিয়ে গেল। অন্য মানুষের উপস্থিতি টের পেয়ে সকলে সেদিকে তাকালো, অর্থাৎ রাইয়ের দিকে। সাথে সাথে যেন সকলের চিন্তিত চেহারার অবসান ঘটিয়ে সেখানে একটা প্রশ্নমাখা প্রতিক্রিয়া উদিত হলো। অন্তত রাইয়ের তো সেটাই মনে হচ্ছে। মিহিরের বাবা বললেন, নিন, এবার তো মেয়েও উপস্থিত, এবার বলেন। রায় অবুঝের মতো তাকালো, কী হচ্ছে তা বোঝার জন্য। রায়কে দেখে ওর মা এগিয়ে গেল। চোখ মুখ বুঝে অদ্ভুত এক বিস্ময় নিয়ে বললেন, কিন্তু এসে যা বললেন এর জন্য রায় মোটেও প্রস্তুত ছিল না। তোর বিয়ে আগামী পরশু, এখন থেকে তোর বাড়ি থেকে বেরো বন্ধ। রায় কথাটা নিছক মজা হিসেবে দেখল। মা, কি বলছো কি আমার সাথে? মজা মনে হচ্ছে? মায়ের মুখের এমন কঠিন শব্দোচ্চারণ যেন রাইয়ের মনে সন্দেহ সৃষ্টি করলো। কি বলছে এসব? কেন? তুই তো এটাই চাইতি। তো যখন তোর মনের আশা পূরণ হচ্ছে তখন তো সমস্যা কী? রায়ের মাথা থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। মা, কী হয়েছে? তোমার কিসের বলছো তুমি? আর আমি কেন নিয়ে করতে যাব? চুপ, চেঁচিয়ে উঠল। তোর বিয়ে হচ্ছে, তাও পরশুর মধ্যে, মাথায় যেন থাকে। রায় আর নিতে পারল না। খালামণি, মা কি বলছে এসব? আর তোমরা এভাবে কেন দাঁড়িয়েছো? কি হয়েছে বলবে তো? এনারা কি বলবে আর? বলার মুখ তুমি কি রেখেছো? বলে উঠলেন মিহিরের বাবা। আহ বাবা! মিহিরকে থামিয়ে দিল তার বাবা। তুই চুপ কর। সত্যিটা তা আজ হোক কাল হোক সবার জানতে হবে। তাহলে চুপ করে কেন থাকবো? রেজওয়ান সাহেব অনেক থামিয়ে দিলেন। দেখ, তুই একটু শান্ত হ, চুপ কর। তোর নিজের পেটের সন্তান, ও তো একই কাজ করছেন। বলে উনি উঠে দাঁড়ালেন। রায়ের মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। রায় পাশে তাকিয়ে দেখে ওর বাবা একদম নিশ্চুপ হয়ে বসে আছে। ওর খালা এসে বলল, এসব করার আগে একবার হলেও তো বলতে পারতে। আমরা কি কখনো তোর খারাপ চেয়েছি? বলেই দেখতি বিষয়টা আমরা ঠিক করে নিতাম। রায় মাথা ছিঁড়ে যাচ্ছে। কি বলছে তোমরা সবাই?
অন্তত খুলে বলো কোন বিষয়ে আমার উপর এত ক্ষিপ্ত? রেজওয়ান সাহেব এগিয়ে আসলেন। মামুনি, আমিও যদি খুশি, কিন্তু ব্যাপারটা এমনভাবে না হলে পারত। তুমি আমার ছেলেকে পছন্দ করো ভালো কথা, একবার গুরুজনকে বলতে, তারা তো তোমাকে নিশ্চয় সঠিক পারমিশন দিত। রায় দুপা পিছিয়ে গেল। ওর মাথায় সোজা আকাশ ভেঙে পড়ল। নিশানের কথা এনারা কিভাবে জানলো? না, নিশান বলছে নাকি? নিশান কেন বলতে যাবে? কিন্তু তাহলে কিভাবে জানলো? অসম্ভব। মিহিরের বাবা বলে উঠলেন, দেখো দেখো সবাই, এই মেয়ের মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও আশাই করেনি যে আমরা জানবো। তাই স্তব্ধ হয়ে গেল। কি থেকে কি বলবে ও জানে না। মনে সাহস করে কিছু বলতে পারছে না, কিন্তু কিছুই ওর মাথায় আসছে না। খালি বলছে, ছি, তোকে সুরাইকে দেখে আসার জন্য পাঠিয়েছিলাম আমরা, আর তুই? রায়ের চোখ ভিজে এলো। একেই কি বলে বাবা মায়ের অসম্মান করা? তাদের একটা কথা গায়ে লোহার মতো শিক ধরার থেকেও কষ্টের। এর চাইতে যন্ত্রণা কিছু হতে পারে না। রায় কষ্টে মাথা নিচু করে এলো। ওর কিছু বলার নেই। যদি এখন নিশান ওকে এড়িয়ে চলে, কিন্তু একটা সময় তো দুজনের সম্পর্কে ছিল, ও ক্ষণিকের জন্য। এখন মাথায় ঝুঁকিতে কি হবে? এক রাতে একা ঘরে একটা পরপুরুষের সাথে ছিলেন, তখন এসব মনে পড়েনি বলে হুংকার করে উঠলেন মিহিরে বাবা। বাবা, মিহিরকে মোটামুটি দামেই দিচ্ছে না কেউ। ও কিছু বলতে গিয়েও বারবার থেমে যাচ্ছে, যেতে হচ্ছে। রেজওয়ান সাহেব গিয়ে বন্ধুকে ধরলেন। চুপ কর, অনেক হয়েছে। রাইয়ের মা কষ্টে চোখ বন্ধ করে নিলেন। এবারে রাই যেন ভেতর থেকে আরও ভেঙে পড়ল। ঠিক তো, রাতে একটা পরপুরুষের সাথে ছিলাম আমি। ছি। কিছু বলতে গিয়েও থেমে গেল রাই। বলার কিছু নেই, যা সত্য তা সবার সামনে বলছে। রেজওয়ান সাহেব বলে, মা দেখো, যতই তুমি একজন কাকে ভালোবাসো বা পছন্দ করো, কিন্তু মানুষের মাঝে একটা মিনিমাম লিমিটেশন থাকা উচিত, যতই তুমি কাউকে চেনো না কেন। রায়ের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। কষ্টে বুকটা ফেটে আসছে, অথচ আজ কেউ নেই ওকে একটু সামলানোর জন্য। রেজওয়ান সাহেব আবারও বললেন, তুমি যখন আবিরকে পছন্দই করতে, তখন আমাকে বলতেই পারতে। যদি বাবা মা না মানতো আমি মানিয়ে নিতাম, কিন্তু তোমরা দুজনে এটা কি করলে? রায় কি কানে ভুল শুনল? আবির? আবিরকে কীভাবে? না, ও তো নিশানকে। রায় মুখ তুলে অস্ফুট স্বরে বলল, আবির? খালামণি বললেন, তুই আর আবির যখন একে অন্যকে পছন্দ করছিস, বলতেই পারতি অন্তত। আজ এক বাহিরের মুখের তোর নামে এসব কথা শুনতে হতো না। রায়ের গলা আটকে এসছে। ও দ্রুত মাথা নিল না। মিহিরের বাবা ক্রোধান্বিত নজরে তাকালো। দেখো দেখো, এত সাহস এই মেয়ের! বড় ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়ে আবার ছোটটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করে, তাও কি না? না না করছে, ছি ছি। রাইয়ের মা কেঁদে উঠল। ওর বাবা উঠে ওখান থেকে চলে গেল। ওনারা এসব কথা সহ্য হচ্ছে না। রায় একের পর এক এসব মিথ্যে অপবাদ সহ্য করতে পারছে না। আমি আবিরকে ভালোবাসি না। না। ওর কান্নার বেগ ভেড়ে গেল। আবিরও সত্যি ভালোবাসে না। তাহলে সবাই আবিরের কথা কীভাবে পেল? চরিত্রহীনা, কে না জানে কার কার সাথে কি কি করে বেড়াচ্ছে। মিহিরের বাবার এই কথাটা সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। রাইয়ের মা সজোরে ওর গালে চড় বসিয়ে দিল। এটাও আজ আমায় শুনতে হলো? রায় তাল সামলাতে না পারে পেছনে পড়ে যেতে নিলে কেউ ওকে ধরে ফেলল। রায়ের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ও অশ্রুমাখা চোখে নিয়ে উপরে তাকালো। আবির দাঁড়িয়ে। আবির ওকে ধরে ওর ভেজা চোখের দিকে তাকিয়েছে। পেছন থেকে ওর মা বলল, আগামী 3 দিন পর তোর আবিরের সাথে বিয়ে হয়ে যাবে। এটাই তো চেয়েছিলি, নে, হয়ে যাবে। রায় ঘুরে মায়ের কাছে গেল। মা, আমি সত্যি আবিরকে ভালোবাসি না। মা, বিশ্বাস করো, অন্তত এটুকু বিশ্বাস করো। ওর মা ওকে দূরে সরিয়ে দিল। রায় হাউমাউ করে কেঁদে উঠল। তোমরা সবাই একটা গলা জড়িয়ে ধরে, কেন কেন বিশ্বাস করো না? না, পুরো কথাটা শেষ করতে পারছে না, ওর মাথা ঘুরছে। পেছন থেকে আবির বলে উঠল, রায়, কেন শুধু শুধু লুকানোর চেষ্টা করছো? এখন সবাই জানে, আর সবাই মেনে নিয়েছে। রায় রেগে ওর দিকে তেড়ে গেল। আপনি আপনি সবাইকে বলছেন যে আমাদের? ও শার্টের কলার চেপে ধরল রায়। আবির সবার চোখের আড়ালে রায়ের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। হ্যাঁ, আমিই বলেছি। কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আবির কত বড় গেম খেলছে। রায়ের চোখ বিস্ফারিত হলো। আবির নিজের চেহারা বাঁকা হাসি সরিয়ে সবার দিকে তাকালো। রাই, আমি বলে দিয়েছি যে সেদিন রাতে তোমার ঘরে আমি ছিলাম, কিন্তু তোমাকে একটু দেখতে গিয়েছিলাম, আর কিছুই না।
কিন্তু তুমি আমাকে চলে যেতে বলেছিলে, আমি যাইনি। কথাগুলো মিহিরের বাবার দিকে তাকিয়ে বলল আবির। মিহিরের বাবা চোখ সরিয়ে নিল। আবির ওর মাকে উদ্দেশ্য করে বলল, এখানে তোমার কোনো দোষ ছিল না, তবে ভুল সময়ে ভুল মানুষটা আমাদের আওয়াজ শুনে ফেলে বিধায় এমন ধারণার উৎপত্তি হচ্ছে। রাইয়ের মা বলে উঠলেন, ওর কোনো দোষ নেই। ও যে তখন তোমাকে নিজের কাছে আসতে দিয়েছে, এর থেকে বড় আর কি চাও? রাইয়ের হাত আলগা হয়ে গেল। অসহায় চোখে মায়ের দিকে তাকালো। সবাই কি সুন্দর কতগুলো ভুল ধারণা নিয়ে ব্যস্ত, অথচ কেউ ওকে একবারও জিজ্ঞাসা করলো না যে ও কি করছে। ওর মুখ থেকে বলুক। আবিরের বিপক্ষে কিছু বলার না থাক, কিছু কথার উত্তর দেওয়া ভালো। রায় আবিরের কলার ছেড়ে দিল। পাশে তখনই নিশান এসে দাঁড়ালো। রায় নিশানের দিকে শূন্য চোখে তাকালো। নিশান কিছু বলতে গিয়েও যেন থেমে গেল। কেন, সেটা রায় বুঝল না। রায়ের চোখ চিৎকার করে বলছে, নিশান, তুমি বলে দাও, এরা যা ভাবছে সেটা ভুল। আমি তো তোমাকে পছন্দ করছিলাম, কিন্তু এরা কেন বলছে আবিরের কথা? কিন্তু আশ্চর্যভাবে হলো নিশান চুপ। এদিকে নিশানের মনে চলছে অন্য একরকম ঝড়। না পারছে কিছু বলতে, না পারছে রায়ের এমন অবস্থা দেখতে। ও যেন বাধ্য। এদিকে রায় বুঝে গেছে নিশানের মতলব। ও চুপ করে আছে, মানে ওর মনে কোনো ভালোবাসা নেই। রায় আরও একটা ধাক্কা গেল, কিন্তু এবারে আর কিছু বলার সাহস ওর মধ্যে অবশিষ্ট নেই। এদিকে সবাই একের পর এক কথা শুনিয়ে যাচ্ছে, উপদেশ দিচ্ছে, অথচ যে কাজটা ও করেনি সেটার জন্য ওকে এত কথা শুনতে হচ্ছে। রেজন সাহেব বললেন, আচ্ছা তোমরা সবাই এসব ভুলে যাও। দেখো, ওরা ছোট, এত কিছু বুঝে নেই। হয়তো ভেবেছিলাম আমরা মানব না, তাই বলেনি। এখন সব বাদ দাও, আমরা ওদের বিয়ে দিয়ে দিলেই তো সব ঠিক হয়ে যাবে। মিহিরের বাবা খোঁটা মেরে বললেন, হ্যাঁ, এখন তো এটা করতে হবে, এছাড়া উপায় নেই। না জানি পরে কি করে বসে, বলে উনি চলে গেলেন। নিশান মাথা ঝুঁকিয়ে নিল। যদিও বলতে চাচ্ছে অনেক কিছু, কিন্তু কিছু একটার জন্য ও থেমে যাচ্ছে বারবার। রাইয়ের মা ওখান থেকে চলে গেল। রাইয়ের পা কাঁপছে, দাঁড়িয়ে থাকা দায়। মাথাটা এমনভাবে ঘুরছে যেন ও আর এক না পেরে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি এটা করিনি, তোমরা ভুল ভাবছো, বিড়বিড় করতে লাগলো। উপস্থিত সকলে কথা বাড়ালো না, ওখান থেকে চলে গেল। শুধু দাঁড়িয়ে রইল আবির, নিশান আর রায়। মনির এখনো বিশ্বাস হচ্ছে না। মনি এগিয়ে রায়কে ধরতে গেলে রায় মাটিতে লুটিয়ে পড়ল। ওর আর কিছু মনে নেই। টিপ টিপ করে চোখ খুলল রায়। মাথায় প্রচণ্ড ব্যথা করছে। আশেপাশে তাকিয়ে দেখলো ও নিজের ঘরে শুয়েছে। পাশে তাকিয়ে দেখলো মনি ওর হাত ধরে বসে আছে, আর কেউ নেই। বিকেলের কথা মনে পড়তে রায়ের চোখে আবারও পানি চলে আসলো। মনি ওর হাতটা চেপে ধরল। উঠেছিস? রায় আস্তে করে উঠে মনিকে শক্ত করে জড়িয়ে ধরল আর হো হো করে কেঁদে দিল। কাঁদিস না। ওকে সান্ত্বনা দেওয়ার যতই চেষ্টা করুক মনি পারল না। ও কেঁদেই যাচ্ছে। দেখ, কাঁদিস না, দাঁড়া, আমি কাকিকে, রাইয়ের মা, ডেকে আনি। রাই ওর হাত ধরে থামিয়ে দিল। না, কোন মুখে কথা বলবো? মনি অবাক হলো। দাঁড়াও, মানে তোর আর আবিরের রিলেশন ছিল আবিরের সাথে? রায়কে দেখলো। না, মাথা নাড়ছে। তো আমি নিশানকে পছন্দ করে ফেলেছিলাম, কিন্তু পরে বুঝতে পারি ও ভালো না, তাই ওকে, বলে ও কেঁদে দিল। মনি ওকে জড়িয়ে দিল। তার মানে ভাইয়ের বাবা, মিহিরের বাবা মিথ্যে বলছেন? আমি জানি না, উনি হয়তো দেখেছেন, ভুল দেখেছেন। মনি কিছুটা ভাবলো, তারপর বলল, জানিস আবির ভাইয়ের সাথে তোর বিয়ে কেন হচ্ছে? রায় একটু কান্না থামলো, তবে এখনও গলা জড়িয়ে আছে। মনি বলল, যতটুকু শুনেছি, আমরা বিকেলে বের হওয়ার পর নাকি মিহির ভাইয়ের বাবা সবাইকে তোর নামে এসব বলেছে। প্রথমে তো কেউ বিশ্বাস করে নেই, কিন্তু পরে নাকি আবির ভাই এসে সবাইকে বলেছে যে তোদের মধ্যে সম্পর্ক আছে, ছিল না, আছে। আর সবাইকে অনুরোধ করে যেন ওর সাথে বিয়েটা হয়। ফলে সবাই বিশ্বাস করেছে। রাই মাথা নেড়ে বলল, না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু কথায় হলো, ভাইয়া এটা কেন বলল? তখনই দরজা খুলে গেল। দুজনে তাকিয়ে দেখে আবির ভেতরে আসছে। মনি দাঁড়িয়ে পড়ল। রায় চোখ মুছে নিল। আবির ভেতরে এসে বলল, ঠিক আধ ঘন্টা পরে নিচের সবাইকে এ ঘরে পাঠিয়ে দেব। মনি মাথা নাড়ল আর ঘর থেকে বেরিয়ে গেল। রায় খাটে গুটি গুটি করে বসে আছে। আবির এক পা এক পা করে এগোতে লাগলো। যান, এখান থেকে যান। কিন্তু আবির থামছে না। রায়ের সামনে এসে বসলো। রায় ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। আবির ওর দিকে তাকিয়ে রইল। রায় ঘৃণার সহিত বলল, কেন করলেন এমন? কেন বললেন সবাইকে এমন মিথ্যে? আমার সাথে এসব গেম কেন করলেন?
কেন করলেন? রাই প্রায় কান্নায় ভেঙে পড়ল। এমন সময় আবির প্রচণ্ড রেগে রাইয়ের মুখ হাত দিয়ে শক্ত করে চেপে ধরল আর খাটের সাথে ওকে চেপে ধরল। কেন করছি? প্রশ্নটা তো আমার করা উচিত তোমাকে। রাই ব্যথায় মুখ ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আবির ছাড়ছে না। আবির বলতে লাগলো, অবাক হচ্ছ? আমিও অবাক হয়েছিলাম, জানো, খুব অবাক হয়েছিলাম যখন আঙ্কেল মিহিরের বাবার মুখে শুনলাম যে রাতে তোমার ঘরে কোনো ছেলে ছিল। নিশ্চয়ই সেটা নিশান ছিল, কি ঠিক না? রাইয়ের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আবিরও এই মুহূর্তে প্রচুর রেগে আছে, যা বলার মতো নয়। আবির ওর মুখটা ছেড়ে হাত চেপে ধরল। বলো। ও কি বলবে? বলার মতো মুখ থাকলে তো। রাই কাঁদছে। একটা ছেলে তখনই একটা মেয়ের কাছে আসতে পারে যখন মেয়েটা চায়। এর আগে তাকে মেরে ফেললেও সেই মেয়ে কোনো ছেলেকে কাছে আসতে দেয় না। যে নারী নিজেকে কুনজরের হাতে নিজেই সঁপে দেয়, তার কোনো আত্মসম্মান থাকে না। সে শুধু একটা নষ্টা মেয়েই হয়ে যায়। নারীর আত্মসম্মান তার গৌরব, বিক্রি হওয়ার কোনো জিনিস নয়। দেহের বিনিময়ে দেওয়া যদি ভালোবাসা হতো, তাহলে এই বিশ্বে প্রত্যেকটা নষ্টা ভালোবাসার দৃষ্টান্ত কায়েম হতো। রায়ের ভেতর থেকে পুরো শেষ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এটাও তাকে শুনতে হলো। তবে কথাগুলো তো সত্যি। আবির রায়কে ছেড়ে দিল আর বড় বড় নিঃশ্বাস ছাড়তে লাগলো। সত্যি তো, এই প্রথম আবির এতটা রেগেছে। আর রাগবেই না বা কেন? যেটা ও শুনতে হয়েছে সেটাই তো এত ভালো কথা ছিল না। রাই কাঁদতে কাঁদতে মাথা ঝুঁকিয়ে নিল। ওর চারপাশ অন্ধকার লাগছে। সত্যি ও বিরাট বড় একটা ভুল করে বসেছে, অনেক বড়। এইভাবে আর কাউকে কাছে আসতে দেওয়া উচিত হয়নি। কাঁদতে কাঁদতে কখন যে আবিরের বুকে ও মাথা এলিয়ে দিয়েছে জানে না। আমি বুঝতে পারিনি, কথা বলতে কষ্ট হচ্ছে। আমি রায়কে থামিয়ে দিল আবির। ওর মাথায় হাত রেখে বলল, হোক সে আমার ভাই, কিন্তু তোমার তো কিছু হয় না। কখনো কখনো মানুষ কখনো নিজের গ্যারান্টি দিতে পারে না, সেখানে অন্য একজনের তো দূরের কথা, হোক সে নিজের রক্ত, আর কারো না। কিন্তু মেয়েদের একটা বোঝা উচিত। কেন এই ছোট্ট একটা কথা তোমার মাথায় ছিল না? রাই অঝরে কেঁদে যাচ্ছে। বলা হয় কাঁদলে মন হালকা হয়, কিন্তু এখন তো ক্রমশ মন মস্তিষ্ক ভারী হয়ে আসছে। কোনোভাবে নিজেকে হালকা করতে পারছে না। আমি তাচ্ছিল্য হাসি আসলো। অবশ্য তোমার বয়স এমন, এই বয়সে যুক্তির থেকে আবেগটাই বেশি কাজ করে। কিন্তু সত্যি কি আবেগের জোর এতই বেশি? রাই অশ্রুসিক্ত চোখে তাকালো। আবির নিজের থেকে রায়কে সরিয়ে নিল। রায় ভেজা ভেজা কণ্ঠে বলল, কেন আপনি বিয়ে করতে চাচ্ছেন কেন? আবির হালকা হাসলো। আমি খুব খারাপ। আমার সাথে যার ভাগ্যের রেখা মিলছে সে অনেক কষ্টে থাকবে বলে আবির রায়ের মুখের দিকে সামনে এগিয়ে গেল আর কঠোর গলা বলল, ওয়েলকাম টু মাই হেল, মিসেস চৌধুরী। রায়ের বুকটা ধক করে উঠল। মুহূর্তের জন্য চোখের সামনে অধরায় ছেয়ে গেল। নিজের বলা কথাটা সে এভাবে ঘুরে ওর কাছে আসবে হয়তো সেটাও ভাবেনি। আবির নিজের আগের কঠিন চোখ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পেছন থেকে একটা শূন্য অনুভূতি সম্পূর্ণ মানুষ তার শুকিয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে রইল। বর্তমান সেদিনের আবিরের সেই কথাটা মাথায় আসতে রাই চমকে চোখ দুটো খুলে ফেলল। সেদিনের মতো ভয়াবহ আবিরকে রাই আর কখনো দেখেনি। পাশে ঘুরিয়ে দেখে আবির রাইকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। সত্যি খুব অবাক লাগে, একটা মানুষ কিভাবে এতটা রহস্যময় হতে পারে, কিভাবে? আজ বুঝলাম না আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলেন নাকি প্রতিশোধ নেওয়ার জন্য। আজও বুঝিনি, বিড়বিড় করলে বলল রাই। সামনে আবির ঘুমে বিভোর মুখটা। বর্তমানে সকালে ঘুম থেকে উঠে আবির দেখলো রাই ঘরে নেই, হয়তো বাইরে গেছে। আবির ঘুমু চোখে উঠে বসলো আর বিছানার দিকে তাকালো, আর ওর ঠোঁটে মুচকে হাসি ফুটে উঠলো। সারাদিনে যতই রাগ অভিমান থাকুক, দিন শেষে রাইকে আবিরের নিজের পাশে এইখানেই পায়, এতেই খুশি। বিয়েটা সে এভাবে হয়েছিল সেটা ভাবতে অবাক লাগে। বিয়ের দিনও রাই কত না কান্নাকাটি করেছিল যে ও বিয়ে করতে চায় না, কিন্তু অবশেষে বিয়েটা হয়ে গেল। ঢাকায় আসার সময় রাই অনেক একই কাহিনী করছিল। যাই হোক, এখন আর ওসব ভাবার দিন নেই। রাই বাহিরে রান্নাঘরে নিজের শাশুড়িকে সাহায্য করছে, আর পাশে দাঁড়িয়ে আছে ওর চাচি শ্বশুরি, শুধু মেয়ের খুদ বের করতে ব্যস্ত। যদিও ফুপি বিভিন্নভাবে রাইয়ের প্রশংসা করছে, কিন্তু এতে ওনাদের কোনো কিছু আসে যায় না। তবে রাই শিখে গেছে মানিয়ে নেওয়া, চোখ কান বুঝে কাজ করছে। তখনই বাইরে থেকে ডাক এলো নিশানের। মা, খাবার দাও, বাইরে যাব। এই তো। উনি রাইকে
খাবারের প্লেট ধরিয়ে দিল। যাও নিশানকে দিয়ে আসো। রায় যদিও যেতে চাচ্ছে না, তবুও না করার উপায় নেই। চুপ করে প্লেট নিয়ে গিয়ে নিশানের সামনে দিল। নিশান রায়ের দিকে তাকালো। রায় চোখ সরিয়ে নিল। তখনই রেজওয়ান সাহেব বললেন, গুড মর্নিং মামুনি। রায় মুচকে এসলো, গুড মর্নিং। তো আজ কি নাস্তা করা হচ্ছে? পেছন থেকে ফুপি বলল, এই তো আলুর দম আর পরোটা। বলে একে একে খাবার এনে টেবিলে রাখলো। রায় শাশুড়িকে বেরিয়ে এলেন, বললেন, নাও খাবার বেড়ে দাও, আর গিয়ে আম্মা আবিরের দাদিকে ডেকে নিয়ে এসো। রায় মাথা নাড়ালো আর চলে গেল দাদির ঘরে। এদিকে আবির তৈরি হচ্ছে। রায় দাদিকে খেতে আসতে বলে নিজের ঘরে গেল। ওর চুলগুলো খুলে গেছে, তাই ঠিক করতে। ও ঢোকা মাত্র আবির মাত্র শার্ট পরছে। রায়ের চোখ নামিয়ে নিল লজ্জায়। আবির তা দেখে বাঁকা হাসলো। রায় চুল ঠিক করে যেই বেরোতে যাবে তখনই আবির পেছন থেকে ওর হাত টেনে ধরলো। দাঁড়াও। রায় থেমে গেল। আস্তে করে পিছনে ঘুরে তাকালো। আবির একটা ভাব নিয়ে বলল, এখানে বসো। কেন? সব সময় প্রশ্ন। বলে আবির এগিয়ে গেল ওর কাছে। আবিরকে আসতে দেখে রায় দুপা পেছবে কি? আবির তা দিল না। খেয়ে ফেলবো না বলে আবির ভুরু কুচকে তাকালো। রায় একটা ঢোক গিলে নিল। তো বোতামগুলো লাগিয়ে দাও তো। জনাব এমনভাবে বললেন যেন উনি কোনো রাজ্যের রাজা আর রায়কে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছে। হাত নেই নাকি বলবেন চোখ নেই? রায় বলল। জবাবে আবির কিছুই বলল না, শুধু রায়কে চিরচেনা উপায়ে ভয় দিল। মানে ওই আর কি। নিজের মুখ এগোতে গেলেই রায় ওকে থামিয়ে দিচ্ছে। হ্যাঁ দিচ্ছি তো, আগে এত লাফান কেন? রায় মুখ ফুলিয়ে নিল। আবির ঠোঁট চেপে হাসছে। বেচারি সহজে হার স্বীকার করে নেয়। বিব্রতিকর বিষয়টা খুব বিব্রতকর। এভাবে আবিরের সামনে দাঁড়ানো। আর না হয় কি বলি। রায় কোনোভাবে নিজের চোখ দুটো শুধু শার্টের উপরে রাখলো আর বোতামগুলো একে একে লাগিয়ে দিতে লাগলো। কিন্তু ছেলেদের চিরচেনা স্বভাব, এত কাছে প্রেয়সীকে পেলে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ থাকে না। সেটাই হলো। রায় বোতামগুলো লাগিয়ে সরে আসতে গেলে কিন্তু আবির দিল না। আবির ওকে জড়িয়ে ধরা তার আগে রায় ওকে সজোরে ধাক্কা দিল। ঘটনাচক্রে আবির এতটাই অবাক, ও রায়ের দিকে তাকালো। কিন্তু সব থেকে বড় সত্য এটাই যে রায়ের চোখে এখন শুধু ঘৃণাটাই বিদ্যমান। ও আবিরের দিকে রেগে তাকিয়েছে। সবসময় কেন কাছে আসতে হবে? জানেন না আমি আপনাকে কতটা ঘৃণা করি? আপনার প্রত্যেকটা ছোঁয়া আমার কাছে জ্বলন্ত অঙ্গার। বলে রায় ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে আবির নিরুশ্বাস হয়ে তাকিয়ে রইল। বাইরে আসতে ওর শাশুড়ি শুরু হয়ে গেল, একজনকে ডাকতে পাঠিয়েছিলাম মানে কি নিজেই হারিয়ে যাবে নাকি? ফুপি থামিয়ে দিল। ভাবি, তাই আসো, খাবার বেড়ে দাও। রায় এগিয়ে গেল, খাবার বেড়ে দিয়ে দাদিকে, তারপর আস্তে আস্তে সবাইকে খাবার বেড়ে দিল। এদিকে তখনই আবির ঘর থেকে বেরিয়ে এলো। ছেলের এমন বেগ দেখে মা ডাক দিলেন, কিরে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আবির দাঁড়িয়ে গেল, তারপর মায়ের থেকে চোখ সরিয়ে নিল। বাবা, আমিও আজ আবারও অফিসে জয়েন করছি। রেজওয়ান সাহেব খাবারটুকু খেতে পারলেন না। এর আগে আবিরের কথায় উনি ভীষণ করলেন, কি আজ থেকে মানে? আবিরের মুখে স্পষ্ট রাগের ছাপ। মানে কি আর ভেঙে বলতে হবে? ফুফি বললেন, আরে তুই এভাবে কেন কথা বলছিস বাবা? আর এখন থেকে কেন যাবি? রেজওয়ান সাহেব বললেন, ও বললে হলো নাকি বিয়ের 1 মাস আগে কাজে যেতে দিচ্ছি না? রায় আবিরের দিকে তাকাতে আবির চোখ সরিয়ে নিল। এবার আবিরের মা বলে উঠলেন, দেখো গিয়ে, এই মেয়ে হয়তো আমার ছেলের মাথা খেয়েছে। আমার ছেলেকে দেখো কত রেগে আছে। ও চাচি তাল মিলি বলে, হ্যাঁ দেখো তো ছেলের চেহারা। রায়ের কষ্ট আরও বেড়ে গেল। ও আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে আবিরের কথাগুলো সহ্য হচ্ছে না। ও রেগে কিছু না বলে বাসা থেকে হনহন করে বেরিয়ে গেল। পেছনে বসা সবাই ডেকে উঠল। আবির রায়ের যাওয়ার পানে তাকিয়ে রইল আর নিশান রায়ের দিকে। আবির যতটা রেগে, সে কারো কোনো কথা তোয়াক্কা করছে না। অফিসে ঢুকে বড় বড় কদম করে নিজের ক্যাবিনের দিকে চলে গেল। অফিসে স্টাফ এতটাই বিস্মিত যে বলার বাইরে। কয়েকজন তো বলে উঠল, স্যার তো 1 মাসের আগে আসবেন না বলে দিয়েছিলেন রেজওয়ান সাহেব, তাহলে হঠাৎ? আরেকজন বলল, তোরা স্যারের চেহারা দেখছিস এতটা হাইপার? না জানে কাকে ঝেড়ে ফেলে। এই কাজে যা। সবাই যার যার কাজে গেল। কিছুক্ষণ পরে ভেতর থেকে আবিরের ডাক পড়ল স্টাফদের জন্য। এক একজনের ভয়ে নিজের ফাইলগুলো নিয়ে যেতে লাগলো। আর আবির ইচ্ছে মতো সবার ওপর রাগ ঝেড়ে দিল। যদিও এটাই করতো না, কিন্তু এই সকালের রাগটা বয়ে গেছে আর স্টাফরা একজন নিজেদের কাজগুলো ঠিকমতো করেনি। ফলে আবিরের রাগ তুঙ্গে উঠে গেছে। ভেতর থেকে আবিরের ঝাড়াঝাড়ি শুনে স্টাফরা ভয়ে শেষ। আমি যাব না বাবা, এই বিয়ে আমার ফাইল দিয়ে আসিস বলে মেটাদোর। রিয়া আবার আরেকজনকে ধরলো, এই সৌরভ তুই ফাইলগুলো দিয়ে আসিস বলে সেও দৌড়। এই আমি। তার আগে বাকিরা সবাই নিজেদের ফাইল সৌরভদের উপর ছুটে বলল, ভাই দিয়ে আসিস একটু। তুই যা বলে সব দৌড় দিল। সৌরভ বেচারা কান্না করে চলে আসবে, আমাকে তোরা এভাবে ছেড়ে? সৌরভ ভেতরে আসবো
থেকে আবিরের ডাক, সৌরভ তো শেষ। এদিকে রেজওয়ান সাহেব মাত্র বের হলেন অফিসের জন্য, কিন্তু তার আগে উনি বৌমার ঘরে গেলেন আর দরজায় টোকা দিলেন। মেয়ে কামিং। রাই ঘুরে থাকে। আরে বাবা আসেন না। হা হা। না, এখন তো আর আসার আগে একবার জিজ্ঞাসা করে বলো না, তবে চাইলে আসতে করতে পারেন। মুচকে হাসে রাই। রেজওয়ান সাহেব হেসে মেয়ের মাথায় হাত রাখেন। একটা সত্যি করে বলবে মা? জি বলেন। মা আসলে দেখো, কিছু মনে করো না, তবে রাই শোনার জন্য তাকিয়েছে। দেখো, আমি জানি তোমার হয়তো অনেকটা অমতে এই বিয়েটা হয়েছে। রাইয়ের মুখটা মলিন হয়ে গেল। তবে হ্যাঁ, হয়েছে তো। জানি না আবির যেটা করছে সেটা সত্যি কিনা, কিন্তু মা, আমি তো তোমাকে এই বাড়িতে আনতে চেয়েছিলাম, যে কারণে আমি নিষেধ করিনি। কিন্তু এখন তো তোরা একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেছিস বাবা। আপনি কি অন্য কিছু বলতে চাচ্ছেন? রেজন সাহেব মলিন হাসলেন। আবিরের সাথে কি তোমার ঝগড়া? সেটাই মাথা না। যাক, তা ভালো। কিন্তু আসলে আমার ছেলেটা একটু এমনই জেদি, তবে কখনো জেদের বসে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। হয়তো কখনো কখনো ছোট বিষয়ে রেগে যেতে পারে, কিন্তু দেখবি তুই ওকে ভালো রাখলে ও বুঝবে, ও বুঝে যাবে। রাই মাথা নিচু করে রইল। রেজওয়ান সাহেব আর কিছু বললেন না। ওকে বিদায় জানিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন, কিন্তু রাই নিজের ভাবনার জগতে রয়ে গেল। তুই এভাবে না খেয়ে চলে এলি কেন এলি? আবিরের বাবার কথায় যতটা কানে নিল না, নিজের মতো করে কাজ করছে ল্যাপটপে। ওর বাবা গিয়ে ল্যাপটপটা বন্দুক বন্ধ করে দিলেন। আমার দিকে তাকা। আবির বিরক্ত নিয়ে তাকালো। উনি জিজ্ঞাসা করলেন, দেখ, তোর এই রাগের প্রভাব বাসায় পড়েছে। স্টাফরা তো প্রায় ভোট শেষ। আবির দাঁড়িয়ে টেবিলে হাত দিয়ে বাড়িয়ে, দোষ আমার না, ওদের। এক সপ্তাহ অফিসে নেই বলে কাজের কি অবস্থা, বলে ফাইলগুলো বাবার দিকে দিল আবির। রেজওয়ান সাহেব ছেলের দিকে হঠাৎ চোখে তাকালেন। মাই সন, তোমার এখন একটু রেস্ট নেওয়া উচিত। এসব কাজ রাখো। এসেছি ভালো কথা, বসে থাকো। ভালো না লাগলে ইউটিউব খোলো আর ফানি ভিডিও দেখো। এসব আমার কাজ আমাকে দাও, বলে ফাইলগুলো তুলে নিল। চিল বলে রেজওয়ান সাহেব কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে চলে গেল। আবির চোখ দুটো বন্ধ করে চেয়ারে বসে পড়ল। নীলা, ওর মা আর আবিরের মা, তিনজনে বৈঠক বসে। নীলা মা বলল, দেখো, আমি এখনও বলছি, ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে ডিভোর্সটা করিয়ে দাও। আমি তো আমার মেয়েকে দিতে রাজি, কিন্তু ওই মেয়ে রাই, ও কি কেন বউ হলো নাকি? এই পরিবারে কেউই ওকে পছন্দ করে না, আম্মা তো আরও না। নীলা রেড জ্বলছে, কিন্তু যার করার কথা না সেই তো পছন্দ করে। আবির, ও কীভাবে এরকম একটা মেয়ের প্রেমে পড়লো? না আসে ক্লাস, না আসে আমাদের লেভেল। আর মায়ের দিকে তাকিয়ে ন্যাকা সুরে, আমি কি ওর থেকে কম সুন্দরী নাকি? ইনফ্যাক্ট ও আমার সামনে কিছুই না, তবুও কেন আবির ওকে বিয়ে করলো? আবিরের মা বলে উঠলেন, বিয়ে করছে কি এর সাধে? ওই ওর বাবা আর মিহিরের বাবা, এরাই মিলে আমার ছেলের মাথা গেছে। নীলা মাথা নীলা বলল, না ছোটো মা, তোমার ছেলেকে কেউ বোঝায়নি, উল্টে ওই নাকি সবাইকে বুঝিয়ে বিয়ে করছে। আবিরের মা মানতে না। অসম্ভব, আমার ছেলে এত বোকা না, সে নিজের পায়ে নিজেই কুড়োল মারবে। আমি মানি না। নীলার মা বললেন, থাক, এখন কে কী করছে বাদ দাও, ওই মেয়েকে বিদায় করো তো। এদিকে দাদি সবেমাত্র ওদের ঘরে পা রাখতেই আর কথা কানে আসতে উনি বললেন, কি বলছো তোমরা এসব? দুই বউ দাঁড়িয়ে পড়লেন। আম্মা, আপনি? দাদি ভেতরে এলো। এসব কি শুনছি বড় বউ? চাচি বললেন, আর হ্যাঁ আম্মা, ওই আমরা রায়কে নিয়ে। আবিরের মা নির্ভয় বললেন, আম্মা, রায়কে নিয়েই কথা বলছিলাম। দাদি বললেন, কথা বলছিলে নাকি তাড়ানোর ফোন দিয়ে এসেছিলে? দাদি। নীলা উঠে গেল। তুমি তো রায়কে পছন্দ করো না, তাহলে সমস্যা কোথায়? দাদি একটু কটু গলায় বললেন, আমি পছন্দ করি না তার আলাদা কারণ আছে। আবির নিজে পছন্দ বিয়ে করছে, একটা বারও আমাকে বলেনি তো। অমর নাথবকে আমি মানি কীভাবে? কিন্তু তাই বলে একজনের সংসারে আগুন লাগানোর কাজ আমার বা তোমার কারোই না। আবির যদি নিজের বউকে নিজের টাকায় পালতে পারে, তাহলে তোমার আমার কি? ওরা তিনজনে মাথা ঝুঁকে নিল। আশা করি এই নিয়ে আর কোনো কথা হবে না, বলে দাদি ঘর থেকে চলে গেল। রাত 11টা। রেজওয়ান সাহেব বাসায় এসে গেছেন রাত 9টা, কিন্তু এখনও আবির আসে নাই। ফুপি জিজ্ঞাসা করলো, ভাই আবির কখন আসবে? আসেনি এখনও। রেজওয়ান সাহেব অবাক হলে ফোনটা হাতে নিয়ে বলেছিলেন, 10টার মধ্যে তো এসে যাবে। উনি ফোন করছেন, কিন্তু আবির ফোন ধরছে না। এদিকে রাই ঘরে বসে আছেন। নিজেও ফুপির কথায় 2-3বার ফোন করেছিলেন, কিন্তু আবির ফোন ধরেনি। তখনই দরজায় বেল উঠল। রাই বাইরে গিয়ে দেখে আবির এসেছে। আবিরের মা জিজ্ঞাসা করে, এত দেরি কেন? কাজ ছিল, সংক্ষিপ্ত উত্তর। আবির এগোতে গেলেই ফুপি বলল, রাই খাবার বেড়ে গেল আবিরের জন্য। রাই এগোবে, তার আগে আবির ভারী কণ্ঠে বলল, আমি খেয়ে এসেছি, এখন আর খাবো না, বলে ও সোজা ঘরে চলে গেল। সবাই রাইয়ের দিকে তাকালো। রাই কী করে পড়বে বুঝতে পারলো না। ঘরে গিয়ে দেখে আবির মুখ হাত ধুয়ে বের হলো। আপনি কি সত্যি খেয়েছেন? আবির রাইয়ের দিকে তাকালো। হ্যাঁ।
ভাবলাম তোমাকে আর এক্সট্রা কষ্ট দেব না, বাইরে থেকে খেয়ে আসি। আর খুব ভালো করে বুঝতে পারছে আবির কতটা অভিমান করছে, কিন্তু কি বলবে সেটাই বুঝতে পারছে না। এখানে কষ্টের তো কিছু নেই। আবিরের হাতের টাওয়ালটা রেখে ঘুরে রায়ের দিকে এগোলো। রায় দুপা পিছিয়ে গেল। আবির থেমে গেল। ওই দুপা পিছিয়ে শুধু শুধু পাকে কষ্ট দিবে না, আমি তার থেকে আমি পিছিয়ে যাচ্ছি। ওর গম্ভীর গলা আর কথাগুলো এতই কঠিন যে রাই আর কিছু বলার ভাষা হারিয়ে ফেলছে। বেরিয়ে এসে টেবিলের খাবারগুলো গুছিয়ে রেখে দিতে লাগলো রাই। ফুপু এসে বলে, কিরে ও খাবে না, না খেয়ে এসছেন? ও তো তুই খেয়ে নে। রাইয়ের হাত থেকে গেল। মাথা নেড়ে বলল, তুমি ঘুমাতে যাও, আমি খেয়ে নেবো। সত্যি তো? খুব মিষ্টি করে একটা হাসি দিয়ে চলে গেল। তবে রাইয়ার একা একা খেতে মন চাইল না। আগে তো সবসময় বাবা মায়ের সাথে একসাথে খেয়েছে, এখন কি আর একা গলার নিচে ভাত নামবে? খাবারগুলো ফ্রিজে তুলে রাই চলে গেল। আবির খাটে বসে ফোন চালাচ্ছে। রাই আজ কোনো মত যেন শাড়ি পরে আর ঘুমাতে যাচ্ছে না। গিয়ে আলমারি থেকে একটা 3 পিস বের করে নিল আর চলে গেল পাল্টাতে। বাইরে এসে দেখে আবির সে আগের মতো ফোন চালাচ্ছে, তবে আজ আর রায়ের দিকে তাকালো না। রায়ের যদি খুশি যে ভালোই হয়েছে, ওর টর্চার সহ্য করা লাগবে না, কিন্তু কোথাও যেন একটা কিন্তু রয়ে গেছে। যাই হোক, রায় গিয়ে চুলগুলো আঁচড়ে নিল, কিন্তু এখনও আবির তাকায়নি। রায় গিয়ে লাইট অফ করে দিল, সাথে আবিরও ফোনটা রেখে হাই তুলে শুয়ে পড়লো। আশ্চর্য, এত রাগ! রায় গিয়ে বিছানায় শুয়ে পড়লো, কিন্তু আজ আর আবির ওকে কাছে টেনে নিল না, বরং মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে শুয়েছে। রায় মনে ভাবছে, এর আগেও তো এভাবে বলেছি, কই তখন তো দূরে সরে যায়নি, আজব মানুষ। কিন্তু আবির সত্যি আজ আর রাইয়ের দিকে ঘুরল না। যাই হোক, রাই ঘুমিয়ে গেল। রাতে রাইয়ের ঘুম হালকা ভেঙেছিল। ওর মনে হচ্ছিল ওর হাত পা নড়তে পারছে না, তবে ঘুমের মধ্যে আর কি বুঝবে, স্বপ্ন ভেবে ঘুমিয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে আবির বারান্দায় ফোনে কথা বলছে। রাই উঠে যতটুকু শুনতে পেল তাতে মনে হলো অফিসের কাজের কথা বলছে। যাই হোক, রাই ফ্রেশ হয়ে চলে গেল বাইরে। নাস্তার টেবিলে সবাই খাবার খাচ্ছে। আজও আবির বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রেজওয়ান সাহেব দিলেন না। ফলে সবাই একসাথে আছে। রেজওয়ান সাহেব একটু অ্যাটেনশন নিয়ে বললেন, আচ্ছা, এখন যেহেতু আবির আবারও কাজে লেগে গেছে, তা আর কি, আমাদের একটা ডিল এর ডেট দেওয়া হয়েছে আগামী সপ্তাহের সোমবার। আজ এমনিতে বুধবার, যেতে হবে কক্সবাজার। তো চলো বেটা, আজই না হয় বেরিয়ে পড়ি। কথা শুনে আবির কেসে উঠল। রেজন সাহেব ছেলেকে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। রাইতে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়েছে। এদিকে সুমি আর ফুপি মুখ টিপে হাসছে। আবির বিষয় নিয়ে বলে, আজই? হ্যাঁ, কোনো সমস্যা নাকি আছে? এমনিতে তো তুমি এত স্পিডের সাথে কাজে নেমে গেছো তো? ফুপি বললেন, হ্যাঁ ভাই, একদম ঠিক, বউ রেখে কাজ। যাও আবার। সুমি বলল, ঠিক, যা গিয়ে নোনা জলে ডুব দিয়ে আয়, তাতে যদি বুদ্ধি খুলে। নিশার নিজের মতো খাচ্ছে। রাই তো অবাক, উনি চলে যাবে? এটা কেমন কথা? মানে ঠিক আছে যাবে, কিন্তু এখনই? কিন্তু ওকে রাই যাচ্ছে, যাক না। মনে মনে বিড়বিড় করলো, তো আজই যাক, কাল আবার জ্যাম হবে অনেক রাস্তায়, এয়ারপোর্টে পৌঁছাতে যান বেড়ে যাবে। যাও, খেয়ে রেডি হয়ে নাও। আবির আর রায় একে অন্যের দিকে তাকালো। আবির রাইয়ের চেহারা দেখে কি বুঝলো জানি না, তবে ও নিজেও রাজি হয়ে গেল। ঠিক আছে, ফ্লাইট কখন? এই তো একটাই। আবির মাথা নাড়ালো। এদিকে রাই তো ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে। এটা কেমন কথা ভাই, হোয়াট? আর রেজওয়ান সাহেব মনে মনে পৈচেসে হাসি দিল। চলো বাবা, আগে তোমার রাগ ছোটাচ্ছি, একেবারে সুদে আসলে তোমাকে বুঝিয়ে দিব বউ কী জিনিস, আর আমার মেয়ে রাইকে বুঝিয়ে দেবো স্বামী কী জিনিস। ঘোড়ার ডিম দুটোই যেদি। এখন দেখো তাকিয়ে আছে, অথচ বলছে না বাবা যাবো না, ধুর। আবির ঘরে সুটকেসে কাপড় ভরে নিয়েছে আর সোফায় বসে ওর দিকে তাকিয়েছে। রায় হেল্প করতে গিয়েছিল, কিন্তু আবির তো আবিরে দিলই না। এখন তো রায় শুধু তাকিয়ে আছে। এ বাড়িতে এক আপনিই তো আছেন যে সবসময় আমার সাপোর্টে থাকেন, এখন আবার আপনি চলে গেলেন আমি কি করব? মানে ঠিক আছে, পছন্দ করি না, কিন্তু এই নীলার চাইতে তো ভালো আছেন। ধুর, যান তো যান, এক সপ্তাহের জন্য আপনার ক্যাচ থেকে মুক্তি। এদিকে যেমন মন খারাপ, এর তেমনই আবার নিজেকে সান্ত্বনা দেওয়ার কথা বলছে রাই, তবে নিজের মনে। কিন্তু এমন না যে আবির কিছু বুঝতে পারছে না। আবির আর চোখে তাকিয়ে রাইয়ে উৎসুক করছে কিছু বলার জন্য, কিন্তু পারছে না। তাই আবির চুপ করেছে। রাই উঠে দাঁড়ালো, কিন্তু বলতে পারলো না। আবির ব্যাগ রেখে একটা শার্ট বের করে নিল। এদিকে রাইয়ের একটু একটু করে পায়চারি করছে। বলবে কি বলবে না, বলবে কি বলবে না। আবির তাকালো না। রাই চুপ করে গেল। কতক্ষণ? আবারও রাই আমতা আমতা করলো, কতদিনের জন্য যাবেন এক্স্যাক্টলি? আবির শার্ট পরতে পরতে বললো, বাবা জানে। রাই দমে গেল। আবির আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। রাই আবারও বলল, তো আপনি যাচ্ছেন? আবির কপাল কুঁচকে আয়নায় মাধ্যমে রাইয়ের দিকে তাকালো। রাই থতমত খেয়ে গেল। এমনি।
বললাম। রাই ঘুরে বেরিয়ে গেল ঘর থেকে। দুপুর 11টা। সবাই ড্রয়িং রুমে জড়ো হয়েছেন। রেজওয়ান সাহেব দাঁড়িয়ে, আবির আসছে না, রাইও দাঁড়িয়ে। শেষে আবির ব্যাগ নিয়ে গেল, সবাইকে বিদায় জানাচ্ছে, কথা বলছে, কিন্তু রাইয়ের দিকে একবারও তাকালো না আবির। রাই পাশেই ছিল। আবির বলল, আচ্ছা চলো, দেরি হয়ে যাবে। রেজওয়ান সাহেবও জানেন ছেলের কাজ। হ্যাঁ চল। বেচারি মেয়েটার দিকে একবারও পর্যন্ত তাকালো না। রাইয়ের মুখটা ছোট্ট হয়ে গেল। যতই হোক, লোক দেখানোর নামে হলো তো একটা বাই বলা উচিত ছিল রাইকে, কিন্তু ও এত রাগ লাগবে না আপনার বাই। রাই মুখ ফুলিয়ে ঘরে চলে গেল। ওদিকে গাড়িতে বসে আবির অনেকক্ষণ ধরে লুকিং মিরর দিকে নিজের বারান্দার দিকে তাকিয়ে রইল, কিন্তু রাই আর বারান্দায় এলো না। গাড়ি চলতে শুরু করলো। এদিকে রাই গাড়ির স্টার্ট দেওয়ার আওয়াজ শুনে দাঁতে দাঁত চেপে ঘরে বসে রইল। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। এই গল্পটার অরিজিনাল নাম হচ্ছে ইন দ্য ডেপথ অফ লাভ, 4th পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।